5ই আগস্ট উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বন্ধু রুহুল কবির রিজভী, যার পরিচয়ের কোনো প্রয়োজন নেই, শিক্ষক নেতৃবৃন্দ, প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সিনিয়র প্রফেসর সেখানে আছেন। আমারও দুই একজন বৃদ্ধ বন্ধু এখানে আছে, এখনো বিশ্ববিদ্যালয়ে চাকরিতে আছে, আগামী বছর থেকে সম্ভবত থাকবে না, 65 পার হয়ে গেল। দুপুর 1:15। আপনাদের বক্তব্য শোনার আগ্রহ আছে কিনা জানি না, আমি শুনতে শুনতে এখন আমার দেওয়ার কোনো আগ্রহ তেমন নাই, কিন্তু কিছু ফরজ আছে যেগুলো আদায় না করলে গুনাহ হবে। তার প্রথম হচ্ছে 2024-এর 8ই আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। সেই গভর্নমেন্টের আইনি ভিত্তি, রাজনৈতিক বৈধতা, গণ অভ্যুত্থানের অভিপ্রায়, এ নিয়ে কয়েকটা লাইন বলতে হবে। এগুলো মহাবিতর্কের বিষয়। 2 বছর হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের। প্রথম বছর থেকে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, বিভিন্ন সংস্কার পরিষদ, এই বৈঠকগুলোতে আন্দোলনের এই অংশীদার 2-3টি সংগঠনের পক্ষ থেকে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারা নিজেরাই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে। তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল একটা, যে কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যেন বৃদ্ধি করা যায় এবং মাঝখানে তারা রাজনৈতিক ফায়দা লুটে দীর্ঘায়িত হয়। পারলে 5 বছর থাকে নিরাপদে। ইন্টারিম গভর্নমেন্ট খায়েশ প্রকাশ করেছিল যে জনগণ চায় যেন আমি 50 বছর থাকি, সেরকম বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু তারা ভুলে গিয়েছেন এই অর্জন 5ই আগস্টের অর্জন। এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনার ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি বা ভুল অভিপ্রায়। তারা বলেছিলেন জনগণের অভিপ্রায় অনুসারে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। হ্যাঁ, অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো, তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে শপথ নিলেই হতো। সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত হোক, তারা তখন চেয়েছিলেন তাদের অধিকার মুক্ত হোক, তারা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চেয়েছিলেন। বিপ্লব তো সমাজ পরিবর্তনের জন্য হয়, অর্থনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য হয়, সামাজিক পদ্ধতি পরিবর্তনের জন্য হয়। সেই জন্য বাংলাদেশের মানুষ তো সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার ফেরত আসুক, আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাই, যে অধিকারগুলোকে বিলুপ্ত করে দেয়া হয়েছিল। একটা নির্বাচিত সরকার যে স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারে, অটোক্রেট হয়ে উঠতে পারে, পৃথিবীতে ইতিহাস অনেক নজির আছে। হিটলার যখন নির্বাচিত হয়েছিলেন তখনও সেটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু হিটলার তো হিটলার হয়ে উঠলেন, তার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হিটলার হয়ে উঠলেন এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দিলেন। তার বিচার হয়েছে, মৃত্যুর পরে তাকে তো আর পাওয়া যায়নি, আত্মহত্যা করেছে। কিন্তু নুরেমবার্গ ট্রাইব্যুনাল তো হয়েছে, সেখানে দলের বিরুদ্ধে বিচার হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে বিচার হয়েছে। পৃথিবীতে ইতিহাস আছে, নজির আছে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই
সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। সেই আইনটা করা হয়েছে, আর্টিকেল 47 অনুসারে সেই আইনটা করা হয়েছে, আইসিটি অ্যাক্টে সেটা আছে। সন্ত্রাস বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে। এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে সেই আইনে। তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। ব্যক্তি হিসাবে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরও অনেকগুলো এখন ফর্মাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমি প্রসঙ্গক্রমে এই কথাগুলো মাঝখানে বললাম, কিন্তু আমাদের যারা বন্ধুরা, যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরীক ছিল, প্রকাশ্যে তারা মাঠে ময়দানে খুব বেশি আন্দোলন করেনি। আমি যাদের কথা বলছি আপনারা অনুমান করে না। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। যারা জুলাই গণ অভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদটা হতে অসুবিধা তো নাই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে, পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধন হতে বলবো। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্ঠকাকীর্ণ পথ, এত সহজ নয়। কোথায় যেন বলেছিলাম যে নিউটনের আপেল পাকলে পরে অটোমেটিক ঝরে পড়ে না। এই গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসাবে গণ অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না, এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটা কখনো অটোমেটিক ছিঁড়ে পড়ে নাই। দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসাবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে আমাদেরকে পেড়ে নিতে হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেই জন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হিসাবে যদি সব কিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আছে, আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সে অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং আমরা শুধুমাত্র উই হ্যাভ এ প্ল্যান বলে ছেড়ে দেইনি। আমাদের নেতৃত্ব আছে, আমাদের পরিকল্পনা আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ্য অর্জন করার চেষ্টা করছি। আমরা যাব, এগোব। আর যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে,
তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ, স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারকে কেমন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেবল। এখন অনেক কথা বলা যায়। 2024-এর 8ই আগস্ট যে ইন্টারিম গভর্নমেন্টের যাত্রা শুরু হলো, সেই যাত্রা আর্টিকেল 106-এর হাত ধরে কেন হলো? তখন তারা কনস্টিটিউশনের কাছে গিয়েছে, তখন তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে। তারা জানে কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হবে এবং সেটাকে লেজিটিমেসি দেয়া হবে যখন পরবর্তী সংশোধন হবে কনস্টিটিউশনের, সেখানে চতুর্থ তফসিলের সবকিছুকে লেজিটিমেসি দেয়া হবে। সেই 2024-এর 5ই আগস্ট থেকে যেদিন 18তম সংশোধনী গৃহীত হবে সেদিন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সেই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে। সংবিধানের প্রফেসর আছে আমার বন্ধু বুরহানুদ্দিন রানা, আমরা তাদের কাছ থেকে সবক নিয়েছি। সম্ভব কিনা তারা বলেছেন সম্ভব। অতীতে যারা ক্রান্তিকালীন বিধান হিসাবে আর্টিকেল 150 অনুসারে বিভিন্ন বিষয় তফসিলে ধারণ করেছে, চতুর্থ তফসিলে, সেই ক্রান্তিকালীন সময়টা কি হবে অনেক সময় অনেক বিচারপতিরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিচারপতি কালামানিকেও একটা ব্যাখ্যা দিয়েছেন, দেখলাম একটা জাজমেন্ট। তারা তাদের মতো করে রাজনৈতিক ব্যাখ্যা দেয় আদালতে বসে, যেহেতু তারা শপথবদ্ধ রাজনীতিবিদ নাকি ছিলেন বাংলাদেশে কিছু কিছু বিচারপতি। এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকরা কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন শুধু ক্রান্তিকাল হবে 1971-এর 16 ডিসেম্বরের আগ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ওই সময়টা পর্যন্ত, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় থেকে 16 ডিসেম্বর অথবা প্রথম জাতীয় সংসদের প্রথম দিন, মানে 1973 সালের 7ই এপ্রিল খুব সম্ভবত, এই পর্যন্ত নাকি ক্রান্তিকালীন সময়। এরপরে নাকি আর কোনো ক্রান্তি হয় না। বাংলাদেশে আর্টিকেল 150-কে সুন্দরভাবে আরো ব্যাখ্যা করতে হবে যে ক্রান্তিকালীন সময় আর কোনটা কোনটা ছিল। একদলীয় বাকশাল যখন প্রণয়ন করলেন, সেটা তো জাতীয়ভাবে একটা ক্রান্তিকাল। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 7ই নভেম্বর সৃষ্টি কেন হয়েছিল? ওই ক্রান্তিকালের কারণে হয়েছিল। আমরা 1979-তে যদি সেগুলো ধারণ না করতাম, তাহলে পরে ইলিজিটিমেট হয়ে যেত এর মাঝখানে সমস্ত কর্মকাণ্ডগুলো। বাকশাল দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের মানুষ কি বাকশাল দাঁড়িয়ে থাকুক সেটা চেয়েছিল? অ্যান্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক দ্বারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিলেন। সেটাই বাংলাদেশের ইতিহাসে নতুন ভাবে গণতান্ত্রিক যাত্রা। বিচারপতি খায়রুল হকরা সেই 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। বাংলাদেশের সবচাইতে ইনজাস্টিস খায়রুল হক এই দেশের বিনাশের একটা মূল বীজ, মূল সূত্র। আনফরচুনেটলি হি ওয়াজ মাই ক্লাস টিচার। এখনো বোধহয় জেলে আছে। তারপরের ইতিহাস আপনারা জানেন। এই 1979 থেকে 2024 পর্যন্ত যতবারই গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে গিয়েছে, হুমকির পথে গিয়েছে, ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের মুক্তি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবিরাম সংগ্রামের কারণে আপসীন দেশনেত্রী, তখন আপসীন নেত্রী বলতেন, দেশনেত্রী তার পরে খেতাব হয়েছে, খেতাব পেলেন। 90 গণতন্ত্র মুক্ত হলো। বহুদলীয় গণতন্ত্রের পথে আর একটা মাত্রা যুগ হলো, আমরা সংসদীয় গণতন্ত্রের পথে আসলাম, তাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। তারপরে কেয়ারটেকার সরকার আসলাম, তাও তার সময়। এরপরে 2001 সালের গভর্নমেন্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে 111-এর সৃষ্টি হল। সেই 111-এর বেনিফিশিয়ারি কে? ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে।
আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। এখন ওখান থেকে কথা বলছে। আমি দুই একটা পত্রিকা আজকে বসে বসে দেখছিলাম, কালকে সময় পাইনি, আমি বিভিন্ন জায়গায় সফরে ছিলাম। এখানে আমাকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটা ভারতীয় সাংবাদিক, সুবীর ভৌমিক মনে হয়, অনেক একজন, যে বাংলাদেশে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্টের, লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিংয়ে বলেছে, সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে একটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক, পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে, এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে, on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality, আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো।